জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি অনবদ্য সৃষ্টি হিমু। হিমু সিরিজের দ্বিতীয় বই দরজার ওপাশে। আমরা ইতিমধ্যে বইটির 3টি অংশ প্রকাশ করেছি। হিমুর বন্ধু রফিকের চাকরি ফিরিয়ে দেওয়ার যে মিশন নিয়ে গল্প শুরু হয়েছিল তা ইতিমধ্যে শেষ হয়েছে। মোবারক হোসেন সাহেব তার মন্ত্রিত্ব হারিয়েছেন। বাড়ি ছাড়া জহিরকে এখনো খুঁজে পাওয়া যায়নি। রূপার সাথে হিমুর কথা হয়েছে, কিন্তু এখনো দেখা হয়নি। শেষমেশ কি হয় তাই এখন দেখার বিষয়। তাহলে আর দেরি না করে আমরা শুরু করছি হুমায়ূন আহমেদ রচিত হিমুর গল্প দরজার ওপাশের শেষ পর্ব। মোবারক হোসেন সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। নিধু বৈরাগী হত্যা মামলা, 4 বছর আগের হত্যাকাণ্ড। নিধু বৈরাগীর ছোট ভাই নিতাই বৈরাগী 4 বছর পর মোবারক হোসেন সাহেবকে আসামি করে মামলা করেছেন। মামলা তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি পুলিশের উপর। তদন্তকারী অফিসার সাংবাদিকদের বলেছেন, তদন্তের গতি সন্তোষজনক। এমন সব এভিডেন্স পাওয়া গেছে যা এত সহজে চট করে পাওয়া যায় না। মোবারক হোসেন সাহেবকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। ওই বাড়িতে আমার যাওয়া নিষেধ, তবু একদিন গেলাম। বাড়ির গেটে তালা ঝুলছে, বিরাট তালা। বাড়ির লোকজন কোথায় কেউ বলতে পারল না। কোথায় গেলে খোঁজ পাওয়া যাবে তাও কেউ জানে না। মানুষজন না থাকলে অতি দ্রুত বাড়ির মৃত্যু ঘটে। বাড়ির আশেপাশে দাঁড়ালেই গা ছমছমে ভাব হয়। বাড়ির সামনের পান সিগারেটের দোকানের ছেলেটা বলল, উনার দেশের বাড়িতে যান, ওইখানেই খোঁজ পাইবেন। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা কোথায়? তা তো জানি না ভাইজান। বাড়ি তালাবদ্ধ থাকে, কেউ খোঁজ নিতে আসে না। মন্ত্রী সাহেবের মেয়ে একদিন আসছিলেন, খুব কান্নাকাটি করলেন। কবে এসেছিল? তাও ধরেন 1 সপ্তাহ। গুলশানের কোনো এক ক্লিনিকে ওনার স্ত্রী ছিলেন। গুলশান এলাকার যত ক্লিনিক ছিল সব খুঁজলাম। মোবারক হোসেন সাহেবের স্ত্রী তার কোনোটিতেই নেই, কোনোদিন নাকি ছিলেনও না। এদের কোনো খোঁজ বের করার একমাত্র উপায় হলো মোবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করা। সে কি করে সম্ভব তাও বুঝতে পারছি না। জেলখানার গেটে গিয়ে যদি বলি আমি প্রাক্তন মন্ত্রী মোবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করতে চাই, তাহলে তারা যে খুব আনন্দের সঙ্গে আমাকে ভেতরে নিয়ে যাবে তা মনে করার কোনো কারণ নেই। নারায়ণগঞ্জ থানার ওসি সাহেবকে টেলিফোন করলাম, উনি যদি কোনো সাহায্য করতে পারেন। ভদ্রলোক বিমর্ষ গলায় বললেন, আমি সামান্য ওসি, আমার স্থান চুনোপটিরও নিচে। আর এই মামলা রুই কাতলার মামলা, দেখা করতে পারবেন বলে মনে হয় না। তবু চেষ্টা করে দেখি। কি করতে হবে বলুন তো? নিয়মকানুন আমিও ঠিক জানি না। ডিআইজি প্রিজনকে অ্যাড্রেস করে দরখাস্ত করতে হবে। কেন দেখা করতে চান, আসামির সঙ্গে আপনার সম্পর্ক কি, সব দরখাস্তে থাকতে হবে। আমি খোঁজ খবর করে একটা দরখাস্ত না হয় আপনার জবানিতে লিখে নিয়ে আসি। এতটা কষ্ট আপনি করবেন? অবশ্যই করব। আপনি বিকেলে আপনার মেসে থাকবেন, আমি সব তৈরি করে নিয়ে আসব। কাজ হবে কিনা তা কিন্তু জানি না। আপনাকে অনেক ধন্যবাদ, রাখি তাহলে। 1 সেকেন্ড হিমু সাহেব, আপনি কি 2 মিনিটের জন্য আমার স্ত্রীকে একটু দেখতে যাবেন? ওকে ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার ওয়ার্ডে ভর্তি করিয়েছি। এখন সে একেবারে শেষের অবস্থায় আছে। আমি দিনরাত প্রার্থনা করি শেষটা যেন তাড়াতাড়ি আসে। আমি নিজেই সহ্য করতে পারছি না। হিমু সাহেব, যাবেন? আমি আমার স্ত্রীকে আপনার কথা বলেছি। আচ্ছা আসুন, একসঙ্গে যাব। ও এখন কথা বলতে পারে না, কিছু জিজ্ঞেস করলে লিখে জবাব দেয়। আমি ওনাকে কি বলবো? আপনাকে কিছু বলতে হবে না, আপনি পাশে কিছুক্ষণ থাকলেই ওর ভালো লাগবে। আপনার সম্পর্কে আমি ওকে বলেছি। কি বলেছেন? তেমন কিছু না, বলেছি আপনি সাধক প্রকৃতির মানুষ। আপনি পাশে দাঁড়ালেই ও সাহস পাবে। অন্য একটা জগতে যাত্রা, সে যাচ্ছেও একা একা, খুব ভয় পাচ্ছে। ওসি সাহেবের গলা ধরে এলো, কথা জড়িয়ে এলো। আমি শান্ত স্বরে বললাম, ওসি সাহেব, আপনি কাঁদছেন? ভদ্রলোক সঙ্গে সঙ্গে স্বাভাবিক গলায় বললেন, কাঁদছি না, আমরা পুলিশ, এত সহজে কাঁদলে কি আমাদের চলে?
ভদ্রমহিলা বোধহয় ঘুমুচ্ছিলেন। ওসি সাহেবকে নিয়ে পাশে গিয়ে দাঁড়াতেই তার ঘুম ভাঙল। ভদ্রমহিলা এককালে রূপবতী ছিলেন কি ছিলেন না, আজ তার কিছুই বোঝার উপায় নেই। কুৎসিত চেহারা, মাথায় কোনো চুল নেই, মুখের চামড়া শুকিয়ে হাড়ের সঙ্গে লেগে গেছে। একটা জীবন্ত মানুষ পড়ে আছে নোংরা শুকনো মাংসের দলার মতো। প্রকৃতি এর সব কিছু কেড়ে নিয়েছে। কি ভয়াবহ নিষ্ঠুরতা! কিন্তু সব কি নিতে পেরেছে? আমি ভদ্রমহিলার চোখের দিকে তাকিয়ে চমকে গেলাম। কি সুন্দর চোখ! শুধু পৃথিবীর নয়, অনন্ত নক্ষত্রবীথির সমগ্র সৌন্দর্য এই দু চোখে ছায়া ফেলেছে। এত সুন্দর চোখ কোনো মানবীর হতে পারে না। আমি তার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, রানু আপা, কেমন আছেন? ভদ্রমহিলা একটু চমকালেন, তারপর স্বাভাবিক হয়ে গেলেন। তিনি হাসলেন। তার সেই হাসি মুখে ধরা পড়ল না, চোখে ধরা পড়ল। ঝিকমিক করে উঠল তার চোখ। আমি বললাম, রানু আপা, আপনার চোখ এত সুন্দর কেন বলুন তো? এত সুন্দর চোখ মানুষের থাকা উচিত না, এটা অন্যায়। ভদ্রমহিলা বালিশের নিচ থেকে হাতড়ে হাতড়ে নোট বই বের করলেন, পেন্সিল বের করলেন, অনেক সময় নিয়ে কি যেন লিখলেন। বাড়িয়ে দিলেন সেই খাতা। অস্পষ্ট হাতের লেখায় তিনি লিখেছেন, কেমন আছো ভাই? আমি বললাম, আমি ভালো আছি, আপনিও কিন্তু ভালো আছেন। আমি আপনার চোখ দেখেই বুঝতে পারছি শারীরিক কষ্ট আপনি জয় করেছেন। তিনি আবার নোট বই হাতে নিলেন। আমি বললাম, আপা, আপনাকে কিছু বলতে হবে না। আপনার চোখের দিকে তাকিয়েই আমি আপনার কথা বুঝতে পারছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি চাচ্ছেন আমি যেন আপনার কপালে হাত রেখে একটু প্রার্থনা করি? কি ঠিক বললাম না? আমি আপনার কপালে হাত রাখছি, প্রার্থনা কিন্তু করব না আপা। প্রার্থনা আপনার প্রয়োজন নেই। তার চোখ ভিজে উঠল। বা চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে গিয়েও পড়ছে না। দীর্ঘ আঁখি পল্লবের কোনায় মুক্তার মতো জমে আছে। আমি বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, এই মহিলার চোখের ভাষা আমি সত্যি সত্যি পড়তে পারছি। ঈশ্বর তার মুখের ভাষা কেড়ে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছেন চোখে। ভদ্রমহিলার চোখ খুব সুন্দর করে আমাকে বলল, ভাই, আমি সারাক্ষণ একা থাকি, এইটাই আমার কষ্ট, অন্য কোনো কষ্ট নেই। তুমি কি জানো আমি যেখানে যাচ্ছি সেখানেও কি আমাকে একা থাকতে হবে? আমি নিচু গলায় বললাম, আপা, আমি জানি না, আমি আসলে কিছুই জানি না। জানার জন্য এর কাছে তার কাছে যাই, তারাও জানে না। আপনি যদি কিছু জানেন আমাকে জানিয়ে যান। তিনি হাসলেন, তার চোখ ঝিকমিক করে উঠল। ওসি সাহেব বললেন, হিমু ভাই, আসুন আমরা যাই। ওসি সাহেবের চোখ ভেজা, কিন্তু গলার স্বর স্বাভাবিক। হাসপাতালের বাইরে এসে আমি বললাম, আপনি কি আপনার স্ত্রীর চোখের ভাষা পড়তে পারেন? আগে পারতাম না, কিছুদিন হলো পারছি। আগে ভাবতাম মনের ভুল, উইশফুল থিঙ্কিং। এখন বুঝছি মনের ভুল নয়, চোখ দিয়ে মানুষ আসলেই কথা বলতে পারে। হিমু সাহেব। জি। অনেকদিন আপনার সঙ্গে দেখা হবে না। আমাকে বদলি করা হয়েছে চিটাগাং হিল ট্রেক্টে। আমি আমার স্ত্রীর মৃত্যুর জন্য অপেক্ষা করছি। ও মারা যাওয়ার পরেই চলে যাব। যদি কোনোদিন পাহাড় জঙ্গল দেখতে ইচ্ছে করে, আসবেন আমার কাছে। আমার মনে থাকবে। আপনার কাগজপত্র সব তৈরি করে এনেছি। আপনি নাম সই করে আমার কাছে দিন, আমি জমা দিয়ে দেব। তবে আমার মনে হচ্ছে লাভ হবে না। চেষ্টা করে দেখি। দেখুন, চেষ্টা করে দেখুন। কিছু হবে না জেনেও তো আমরা চেষ্টা করি। আপনি কি আবার হাসপাতালে যাবেন? জি না, বাসায় চলে যাব। দুটো ছোট ছোট বাচ্চা বাসায়। পুলিশের ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও ওরা অসম্ভব ভীতু। তারা মাকে দেখতে আসতে চায় না? চাই, আমি আনি না। আপনার কি মনে হয় আনা উচিত? ওদের যদি ওদের যদি আসতে ইচ্ছে করে অবশ্যই আনা উচিত। চলুন ওসি সাহেব, কোনো একটা রেস্টুরেন্টে বসে এক কাপ চা খাই। চলুন। কিছুদূর এগোতে রেস্টুরেন্ট পাওয়া গেল। চা খাওয়া হলো নিঃশব্দে। আমি কাগজপত্র সই করে দিলাম। বেশ কয়েকটা দরখাস্ত, একটি পাবলিক প্রসিকিউটরের কাছে, একটি ডিআইজি প্রিজনের কাছে, একটি মোবারক হোসেনের উকিলের কাছে। তিনি কাগজপত্র ব্যাগে রাখতে রাখতে বললেন, হিমু সাহেব, আজ উঠি। আমি বললাম, চলুন আপনাকে খানিকটা এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না, আপনি আমার জন্য অনেক করেছেন। তিনি দ্রুত পা ফেলে অদৃশ্য হয়ে গেলেন। দরখাস্তে কোনো লাভ হলো না, অনুমতি পাওয়া গেল না।
জেলখানা, পুলিশ, কোর্টের কাছারি এইসব ব্যাপারে বিশেষজ্ঞ হচ্ছেন আমার ছোট মামা। ছোট মামাকে চিঠি লিখলাম। চিঠি পাঠাবার তৃতীয় দিনের দিন তিনি চলে এলেন। আসবেন তা জানতাম। আমার প্রতি মামাদের ভালোবাসা সীমাহীন। একটা হ্যান্ডব্যাগ, একটা ছাতা, বগলে ভাঁজ করা কম্বল নিয়ে রাত দুপুরে মামা উপস্থিত। এমনভাবে দরজা ঝাঁকাচ্ছেন যেন ভেঙে ফেলবেন। মেসের অর্ধেক লোক জেগে গেল। আমি হন্তদন্ত হয়ে দরজা খুললাম। ছোট মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, বিষয় কী রে? আমি খুবই চিন্তাগ্রস্ত। বাড়িতে বিরাট যন্ত্রণা, না বললে বুঝবি না। তারপরেও চিঠি পেয়ে স্থির থাকতে পারলাম না। শরীর ভালো? জি ভালো। কই, কদমবুসি তো করলি না? আমি কদমবুসি করলাম। মামা খুশি খুশি গলায় বললেন, থাক থাক, লাগবে না। আল্লাহ বাঁচায় রাখুক। তোর গায়ের রংটা ময়লা হয়ে গেছে। রোদে ঘোরাঘুরি এখনো ছাড়লি না? হাত মুখ ধোন মামা। হাত মুখ আর ধোবো না, একেবারে গোসল করে ফেলবো। ঘরে যায় নামাজ আছে। নামাজ কাজা হয়ে গেছে, কাজা আদায় করতে হবে। নামাজ শেষ করে তোর কি বিষয় শুনবো। ঝামেলা বাঁধিয়েছিস? হুম। পুলিশি ঝামেলা? হুম। মামার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে গেল। হাসি মুখে বললেন, কোনো চিন্তা করিস না। পুলিশ কোনো ব্যাপারই না। আমরা তো বেঁচে আছি, এখনো মরি নাই। তোর চিঠি পড়েই বুকের মধ্যে ধক করে উঠল। চিঠি পেলাম একটাই। 4টার গাড়ি ধরলাম। তোর মামি চিল্লাচিল্লি করতেছিল, দিলাম ধমক। মেয়ে ছেলে অবস্থার গুরুত্ব বোঝে না। তাকে বললাম, অবস্থা সিরিয়াস না হলে হিমু চিঠি লেখে? সে চিঠি লেখার লোক? মামা গোসল করে জায়নামাজে বসে গেলেন। দীর্ঘ সময় লাগলো নামাজ শেষ করতে। তার চেহারা হয়েছে সুফি সাধকের মতো। ধবধবে সাদা লম্বা দাড়ি। মনোযোগ করবার সময় টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি অবাক হয়ে এই দৃশ্য দেখলাম। তারপর বল, কি ব্যাপার? একজন লোক জেলখানায় আছে মামা। ওর সঙ্গে দেখা করা দরকার। দেখা করার কায়দা পাচ্ছি না। দরখাস্ত করেছি, লাভ হয়নি। খুনের আসামি? 312 ধারা? কোন ধারা তা জানি না, তবে খুনের আসামি। এটা কোনো ব্যাপারই না, টাকা খাওয়াতে হবে। এই দেশে এমন কোনো জিনিস নাই যার টাকায় হয় না। টাকা তো মামা আমার নেই। টাকার চিন্তা তোকে করতে বলছি নাকি? আমরা আছি কি জন্যে? মরে তো যায় নাই। টাকা সাথে নিয়ে আসছি। দরকার হলে জমি বেচে দেব। খুনের মামলাটা কীরকম বল শুনি? আসামি ছাড়াই আনতে হবে? তুমি পারবে না মামা, তোমার ক্ষমতার বাইরে। আগে বল, তারপর বুঝবো পারবো কি না। টাকা থাকলে এই দেশে খুন কোনো ব্যাপার না। 1 লাখ টাকা থাকলে 2টা খুন করা যায়। প্রতি খুনে খরচ হয় 50,000। পলিটিক্যাল লোক হলে কিছু বেশি লাগে। আমি মোবারক হোসেন সাহেবের ব্যাপারটা বললাম। মামা গালে হাত দিয়ে গভীর আগ্রহ নিয়ে শুনলেন। সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পুলিশের সাজানো মামলা, পেছনে আছে বড় খুঁটি। কিছু করা যাবে না। ট্রাইব্যুনাল করলে কোনো আশা নাই। সিভিল কোর্ট হলে আশা আছে। জজ সাহেবদের টাকা খাওয়াতে হবে। আগে জজ সাহেবেরা টাকা খেত না, এখন খায়। অনেক জজ দেখছি কাতলা মাছের মতো হা করে থাকে। কেস সিভিল কোর্টে উঠলে আমারে খবর দিয়ে নিয়ে আসবি। তুমি কি করবে? সাক্ষী যে কয়টা আছে সবার মনে একটা ভয় ঢুকাই দিতে হবে। বলতে হবে সাক্ষী হয়েছে কি জান শেষ। এসব কথা এরা বিশ্বাস করবে না। তখন একটাকে মেরে ফেলতে হবে। একটা শেষ হয়ে গেলেই বাকিগুলো সব ভয় পেয়ে যাবে। এছাড়াও আরও ব্যাপার আছে। তুই ছেলে মানুষ, বুঝবি না। তুই আমারে খবর দিস, চলে আসবো। মামলা মোকদ্দমা তোমার খুব ভালো লাগে মামা? এইসব ভালো লাগার ব্যাপার? তুই একটা ঝামেলায় পড়েছিস। আমি কোনো ঝামেলায় পড়িনি মামা। তোর চেনাজানা একজন পড়েছে। ব্যাপার একই। ভাই বেড়াদার, বন্ধু এদের না দেখলে দেখবো কাকে? পাড়ার লোককে দেখবো। মামা কিছু খাবেন? হোটেল সারা রাত খোলা থাকে। চলুন যাই। না, কিছু খাবো না। ফজরের নামাজ পড়ে ঘুমাবো। এতক্ষণ জেগে থাকবেন? কোরআন তেলাওয়াত করব। তুই ঘুমা। মামা ফজরের নামাজ পড়ে নিশ্চিন্ত মনে ঘুমোতে গেলেন। সকালবেলা জেগে উঠে দেখি মামা নেই। সারাদিন অপেক্ষা করলাম। তিনি ফিরলেন ঠিক সন্ধ্যায়। আমার সঙ্গে একটি কথাও না বলে মাগরিবের নামাজ শেষ করে আমাকে ডাকলেন। খুশি খুশি গলায় বললেন, ব্যবস্থা করে এসেছি। কাল সকাল 10টায় জেল গেটে চলে যাবি। আর শোন হিমু, আমি আর থাকতে পারবো না। বাড়িতে বিরাট ঝামেলা রেখে এসেছি। কেলেঙ্কারি অবস্থা, গিয়ে সামাল দিতে হবে। এখানকার মামলা শুরু হোক, তুই খবর দিস। খবর দিলেই চলে আসবো। তোর জন্য মনটা সবসময় কাঁদে রে। আমি মামাকে রাতের ট্রেনে তুলে দিতে গেলাম। দুজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গার্ড সবুজ বাতি দেখিয়ে দিয়েছে। মামা বললেন, তাড়াতাড়ি কদমবুসি করে ফেল, ট্রেন ছেড়ে দিবে।
আমি কদমবুচি করতেই মামা আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলেন। ট্রেন ততক্ষণে চলে আসতে শুরু করেছে। মামা বললেন, থাক, বাদ দে, একদিন তোর সাথে থেকেই যাই, কাল রাতে ট্রেনে গেলেই হবে। আসছি যখন মিরপুরের মাজার শরীফটা জিয়ারত করেই যাই, খুব গরম মাজার। না মানুষদের অন্তরে ভালোবাসা থাকে না, এটা ঠিক না। না মানুষদের অন্তরে ভালোবাসা তীব্রভাবেই থাকে। মোবারক হোসেন সাহেব আমাকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। বিস্ময় গোপন করার কোনো চেষ্টা করলেন না। তার চেহারা খুব খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে সারা গায়ে পানি এসেছে, হাতে মুখে পানি এসেছে, ঘন ঘন ঢোক গিলছেন। হিমু, তুমি দেখা করার ব্যবস্থা করলে কি করে? কাউকে তো দেখা করতে দিচ্ছে না, তিতলিকেও দেয়নি। আমি বললাম, ব্যবস্থা করেছি, দেখা করা কোনো সমস্যা না। আপনার জন্য 2 প্যাকেট সিগারেট এনেছি। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। তোমাকে দেখে ভালো লাগছে। ওই দিন তোমাকে আজে বাজে কথা বলেছি, কিছু মনে রেখো না। যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই, যদি বের হতে পারি, তোমাকে আমি খুশি করে দেব। আমি এমনিতেই খুশি। চাচা, আপনি সিগারেট খান, আমি দেখি। ভালো লাগছে তোমাকে দেখে। এখন মনে হচ্ছে আমি একেবারে একা না, একজন হলেও আছে যে আমার জন্য খানিকটা হলেও অনুভব করে। তুমি আজ প্রথম আমাকে চাচা বললে। আই অ্যাম ফিলিং অনার্ড। মোবারক হোসেন সাহেবের চোখে পানি এসে গেল। আমি বললাম, আপনি দুর্বল হয়ে পড়ছেন কেন? দুর্বল হয়েছি কারণ নানা ধরনের অন্যায় এই জীবনে করেছি। সৎ মানুষ যদি হতাম, দুর্বল হতাম না। আমি সৎ মানুষ না। তোমার ভাষায় আমি হচ্ছি না মানুষ। তবে এরা যে মামলা সাজিয়েছে তা মিথ্যা মামলা। মিথ্যা বলেই শাস্তি হয়ে যাবে। সত্য মামলার অনেক ফাঁকফোকর থাকে, মিথ্যা মামলায় থাকে না। হিমু, জি? তোমার নাকি ইনটিউশন প্রবল। তোমার কি মনে হয় ওরা আমাকে ঝুলিয়ে দেবে? আমার ইনটিউশন কাজ করছে না। আমারও কাজ করছে না। তোমার মতো আমার ইনটিউশন প্রবল, কিন্তু এখন কিছু করতে পারছি না। ভালো কথা, তোমাকে এখানে কতক্ষণ থাকতে দেবে? 1 ঘন্টা। গুড, ভেরি গুড। কথা বলার মানুষ নাই। ও আচ্ছা, তোমার ওই বন্ধু, ওর চাকরিটা হয়েছে তো? জানি না, আমি আর খোঁজ নেইনি। ওকে খবরটা দিয়ে দিয়েছি। যে চাকরির জন্য এত ঝামেলা করলে, সেটার শেষ অবস্থা জানলে না? একদিন যাব, খোঁজ নিয়ে আসব। জহিরের কোনো খোঁজ নেই, তাই না? জি না। হিমু, জি? তোমার ইনটিউশন কি বলে? জহির বেঁচে আছে? আমার কয়েকদিন থেকেই অন্যরকম মনে হচ্ছে। বেঁচে থাকলে এই অবস্থায় সে লুকিয়ে থাকতো না। সে তার চিঠিতে আমাকে শয়তান বলেছে। খাঁচায় ঢুকে পড়লে শয়তান আর শয়তান থাকে না, সে তখন চিড়িয়াখানার পশু হয়ে যায়। আমি এখন চিড়িয়াখানার চিড়িয়া। খাঁচা থেকে যদি বের হতে পারেন তখন কি হবেন? বলতে পারছি না, বলা খুব মুশকিল। কোনো কিছুই আগেভাগে বলা যায় না। মোবারক হোসেন সাহেব আরেকটা সিগারেট ধরালেন। ধরাতে কষ্ট হলো, মনে হলো তার হাত কাঁপছে। হিমু, জি? আমার মেয়েটার সঙ্গে ইতিমধ্যে কি তোমার দেখা হয়েছে? না, তারা কোথায় আছে জানি না। আপনার বাড়ি তালাবদ্ধ। ও পুরান ঢাকায় আছে, আগামসি লেনে। ঠিকানা দিচ্ছি, একবার দেখা করবে। কিছু বলতে হবে? বলবে, ভালো আছি, চিন্তা করতে নিষেধ করবে। মেয়েটা একলা হয়ে গেছে। ওর মাকে চিকিৎসার জন্য ওর ভাইয়েরা সিঙ্গাপুর নিয়ে গেছে। জানো বোধহয়? জানতাম না, এখন জানলাম। 1 ঘন্টা কি হয়ে গেছে হেমু? না, এখনো 20 মিনিট আছে। বলো কি, এখনো 20 মিনিট? এই 20 মিনিট কি নিয়ে কথা বলা যায় বলো তো? আমার আবার আরেক সমস্যা হয়েছে, গলা শুকিয়ে যায়, একটু পর পর ঢোক গিলতে হয়। আপনার যদি কথা বলতে ইচ্ছা না হয় তাহলে আমি চলে যাই। আচ্ছা যাও, আসলেই কথা বলতে ইচ্ছা করছে না। আমি উঠে দাঁড়ালাম। মোবারক হোসেন ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে রইলেন। ছোট মামা রাতের ট্রেনে যাবার কথা, কাপড় পরে তৈরি হয়েছেন, বেরোতে যাব, হঠাৎ বললেন, আচ্ছা বাদ দে, আরেকটা রাত থেকে যায়। তোর সাথে দেখাই হয় না, একা একা থাকিস, বড় মায়া লাগে। বাড়িতে কি সব সমস্যা নাকি আছে? থাকুক সমস্যা, এক রাতে কি আর হবে? তোর সাথে গল্পগুজবই করা হয় না। বেশ তো মামা, আসুন গল্পগুজব করি। তুই এবার একটা বিয়ে টিয়ে কর। একা একা কতদিন থাকবি?
অবশ্যই একা একা থাকায় আরাম আছে, তাই বলে সারা জীবন তো একা থাকা যায় না, ঠিক না? জি মামা, ঠিক। দেখে শুনে পাত্রী ঠিক করতে হবে। নন ম্যাট্রিক হলে ভালো। এইসব মেয়ে হাতের মুঠোর মধ্যে থাকে, যা বলবি শুনবে। পড়াশোনা জানা মেয়ে খ্যাস খ্যাস করবে। কালো মেয়ে খুঁজে বের করতে হবে। মুখে সিরিসাদ আছে, কিন্তু রং কালো। ফর্সা মেয়েদের মেজাজ থাকে, ধরাকে সারা জ্ঞান করে। কালো মেয়ে 10 চড়েও শব্দ করে না। মেয়ে দেখবো নাকি হিমু? এখন না মামা, চাকরি বাকরি নেই, খাওয়াবো কি? খাওয়ানোর মালিক আল্লাহ পাক। কে খাওয়াবে এইসব নিয়ে চিন্তা করা মহাপাপের শামিল। এই জগতের সমস্ত পশু পাখি, মানুষ, জিন, সবার খাওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে লিখেছেন। এই ধর পিঁপড়া, পিঁপড়া কখনো খাওয়ার অভাব হয়? হয় না। আল্লাহ পাক তার খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। পিঁপড়ার মতো এত ক্ষুদ্র প্রাণীর খাওয়ার ব্যবস্থা আছে, আর মানুষের থাকবে না? তাই এসব নিয়ে চিন্তা করিস না। চাকরি টাকরি হোক, তারপর তোমাকে বলবো। মেয়ে দেখতে বেশি দিন তো লাগবে না। কি বলিস? বেশি দিন লাগবে না? বিচার বিবেচনা আছে না? হালের গরু আর ঘরের জরু, এই দুই জিনিস বিচার বিবেচনা করে আনতে হয়। চাকরি বাকরি করে মাথা খারাপ করিস না। চাকরিতে বরকত নাই, বরকত হলো ব্যবসায়। নবীজিও ব্যবসা করতেন, তোকে ব্যবসায় লাগিয়ে দেব। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা। শাহুদের বড় একটা কাপড়ের দোকান আছে আমাদের অঞ্চলে। হারামজাদাকে স্ক্রু টাইট দিতেছি, এমন টাইট দিতেছি যে জলের দামে দোকান বেচে ইন্ডিয়ায় ভাগা ছাড়া তার গতি নেই। এই দোকান তোকে কিনে দিয়ে দেব। দোতলা ঘর আছে, একতলায় দোকান, দোতলায় তুই বউ নিয়ে থাকবি। কি রাজি? হাসতেছিস কেন? হাসির কি বললাম? রাস্তায় হাঁটতে যাবে মামা? রাত দুপুরে রাস্তায় হাঁটবো কি জন্যে? তোর একেবারে পাগলের স্বভাব হয়ে গেছে। দুপুর রাতে রাস্তায় কেউ হাঁটে? চোর হাঁটে আর পুলিশ হাঁটে। তুই চোরও না, পুলিশও না, তুই খামাখা হাঁটবি কেন? খানিকক্ষণ রাস্তায় না হাঁটলে আমার ঘুম আসবে না মামা। তুমি শুয়ে পড়ো, আমি খানিকক্ষণ হেঁটে আসি। হাঁটাহাঁটির একমাত্র ওষুধ বিবাহ। বিয়ের পর দেখবি হাতি দিয়ে টেনেও তোকে বউয়ের কাছ থেকে সরানো যাবে না। বাহিরমুখী পুরুষ বউ অন্তপ্রাণ হয়, শাস্ত্র কথা। পথে নেমেই মনে হলো সেতু মেয়েটির সঙ্গে আজ দেখা হবে। সে কিছু টাকা ফেরত দেবার জন্য পথে পথে ঘুরছে। অনেকক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরলাম, দেখা হলো না। একটা 16-17 বছরের ছেলে এসে একসময় জিজ্ঞেস করলো, স্যার কাউরে খুঁজছেন? আমি বললাম না। সে বয়স্কদের মতো ভারী গলায় বলল, একটা ভালো জায়গা আছে, যাইবেন? না। সে তবু পেছন ছাড়ল না, আমার সঙ্গে ঘুরতে লাগলো। ঠিক পাশাপাশি না, খানিকটা দূরত্ব রেখে। আমি একসময় বললাম, আমার সঙ্গে 20 টাকার একটা নোট আছে, তোমার দরকার হলে নিতে পারো, ধার হিসেবে, পরে ফেরত দিতে হবে। ছেলেটি ধার নেওয়ার ব্যাপারেও আগ্রহ দেখালো না, তবে এবার আর দূরে দূরে রইল না, কাছে এগিয়ে এলো। আমরা দুজনে হাঁটছি, কেউ কাউকে চিনি না। আরে হিমু, প্রেজেন্ট সারপ্রাইজ, এসো এসো। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। আমাকে দেখে উচ্ছ্বাসিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বড় ফুপা উচ্ছ্বাসিত, তার মুখ ভর্তি হাসি। আমি শঙ্কিত বোধ করলাম, মুখে হাসি টেনে এনে বললাম, আজ মাসের কত তারিখ ফুপা? অবশ্যই আজ 1 তারিখ। তোমার অ্যালাউন্স খামে ভরে রেখেছি। এখন বলো কি খাবে? গতবার কফি খেতে চেয়েছিলে, দিতে পারিনি। দিস টাইম আই হ্যাভ কফি, গুড কফি। খাবে? না, একটা কাজে যাচ্ছি। আরাম করে বসো, মনে হচ্ছে অনেক দিন পর তোমাকে দেখছি। আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? খুশি খুশি লাগছে? হ্যাঁ, খুশির কারণ ঘটেছে। কারণটা বলার আগে তোমার উপরে যে এম্বার্গো ছিল তা উঠিয়ে নেওয়া হলো। নো এম্বার্গো। ইচ্ছে করলে তুমি এখন আমার বাড়িতে যেতে পারো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের সঙ্গে বাস করতে পারো। এক কাজ করো, আজই আসো, সন্ধ্যার পর আসো, ডিনার করো আমাদের সঙ্গে। ঠিক আছে ফুপা, যাব। এখন যাই। বড় ফুপা বিস্মিত হয়ে বললেন, এম্বার্গো কি জন্য উঠিয়ে নেওয়া হলো জানতে চাচ্ছ না? না। আশ্চর্য ব্যাপার, সামান্য কৌতূহল কি বোধ করছো না? এম্বার্গো নেই, এটাই বড় কথা। কেন নেই তা নিয়ে মাথা ঘামাতে চাচ্ছি না। বসো তো, বলি কি জন্য এম্বার্গো বাতিল হয়েছে। সন্ধ্যাবেলা যখন খেতে যাব তখন শুনবো। আহা, এখনই শোনো, তোমার কৌতূহল না থাকতে পারে, আমার বলার আগ্রহের দাম দেবে না। আরাম করে বসো। তোমার পা উঠিয়ে বসার বদাভ্যাস,
পা উঠিয়ে বসো, কফি খাও। এই কফিটা তোমার জন্যই আনানো, ওই দিন কফি খেতে চাইলে দিতে পারলাম না। আমি বসলাম। আনন্দিত মানুষের মুখের দিকে তাকানোও আনন্দময় ব্যাপার। ফুপাকে দেখে ভালো লাগছে। তাছাড়া ফুপা মুখে যাই বলুন, আমাকে বেশ পছন্দ করেন। হিমু, জি? বাদল বলে তোমার নাকি অনেক ক্ষমতা টমতা আছে। বলো দেখি, আমি কি জন্য খুশি? বাদল সম্পর্কে আপনার দুশ্চিন্তা দূর হয়েছে বলেই আপনি খুশি। ও দেশের বাইরে চলে যাচ্ছে, খুব সম্ভবত আমেরিকা। ফুপা অনেকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। হতভম্ব ভাব খানিকটা কাটার পর বিড়বিড় করে বললেন, আসলেই তোমার ক্ষমতা আছে। ইয়েস, ইউ হ্যাভ পাওয়ার। বাদল ভুল বলেনি। আমি ইমপ্রেসড, থরলি ইমপ্রেসড। ফুপা ঘোর লাগা চোখে তাকিয়ে আছেন। আমি তার ঘোর অনেকখানি কাটিয়ে দিতে পারি। বাদল বাইরে চলে যাচ্ছে এটা বলার জন্য কোনো ক্ষমতার প্রয়োজন হয় না। আমি অনুমান থেকে বলেছি। যেহেতু ফুপা আমার উপর থেকে এমবার্গো তুলে নিচ্ছেন, সেহেতু আমি ধরে নিয়েছি বাদলকে নিয়ে তার আর ভয় নেই। আমেরিকা যাত্রার ব্যাপারটাও সহজ অনুমান। বাদলের বড় বোন রিনকি আছে আমেরিকায়, সেই ব্যবস্থা করেছে। হিমু, জি ফুপা? আমি সত্যি অবাক হয়েছি। সুপার ন্যাচারাল পাওয়ার তাহলে মানুষের আছে? তা আছে। ভবিষ্যৎ তুমি কি কিছু বলতে পারো? সবাই খানিকটা পারে। না না, সবাই পারে না, এটা সবার ব্যাপার না। আচ্ছা, আমার ভবিষ্যৎ কি বলো তো? আপনার ভবিষ্যৎ খুব ভয়াবহ। ফুপা হকচকিয়ে গেলেন। চট করে তার চোখ বড় হয়ে গেল। তিনি জড়ানো গলায় বললেন, কেন? আপনার জীবন হবে নিঃসঙ্গ। প্রচুর মদ্যপান করবেন। 2 বছরের মাথায় বড় ধরনের স্ট্রোক হবে। যদি বেঁচে যান তাহলেও সমস্যা। ফুপুর সঙ্গে খিটিমিটি লেগেই থাকবে। শেষটায় এমন দাঁড়াবে যে দুজন থাকবেন দুবাড়িতে। এসব তুমি কি বলছো? যা ঘটবে তাই বলছি ফুপা। তোমার আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছো না অনুমান করছো? আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছি। তবে লজিকও একে সাপোর্ট করে। মেয়ে কাছে নেই, ছেলেও চলে যাচ্ছে। নিঃসঙ্গ হওয়াটা তো স্বাভাবিক। সামনের বছর রিটায়ার করছেন, কাজেই মেজাজ থাকবে খারাপ। এমনিতেই আপনি সিগারেট বেশি খান, তার পরিমাণ আরও বাড়বে। নিঃসঙ্গতা দূর করার জন্য মদ পানের মাত্রা বাড়িয়ে দেবেন, স্ট্রোক হবে। যতই দিন যাচ্ছে ফুপুর সঙ্গে ততই আপনার দূরত্ব বাড়ছে। যেহেতু বাড়ি ছাড়াও ঢাকায় আপনার একটি অ্যাপার্টমেন্ট আছে, কাজেই অনুমান করছি শেষের ভয়ঙ্কর দিনগুলিতে দুজন থাকবেন দু জায়গায়। কফি চলে এসেছে। ফুপা শুকনো মুখে কফির পেয়ালা চুমুক দিচ্ছেন। ফুপার মুখের ভাব দেখে আমার মায়ায় লাগলো। আমি কফি শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এতটা মন খারাপ করার কিছু নেই ফুপা। আগে ভাগে সমস্যা জানা থাকলে সমস্যা এড়ানো যায়। ফুপা গম্ভীর গলায় বললেন, তুমি যা বলছো তাই হবে। আমি সমস্যা এড়াতে পারবো না, আমার সেই ক্ষমতাই নেই। তুমি তো খবর রাখো না, মদ্যপান 3 গুণ বেড়েছে। এখন রোজই খাই। তোমার ফুপুর সঙ্গে বাক্যালাপ 7 দিনের ভেতর 2 দিন বন্ধ থাকে। তুমি এসো, আজ সন্ধ্যায় কথা বলবো। ফুপার বাড়িতে যাবার আগে পুরান ঢাকায় গেলাম। অনেক খোঁজাখুঁজির পর তিতলি যে বাড়িতে থাকে সেটা বের করলাম। ভঙ্গুর ধসা এক 2তলা বাড়ি। আধ ঘন্টার মতো কড়া নাড়ার পর বুড়ো মতো এক লোক বের হয়ে এলেন। আমি তিতলির সঙ্গে দেখা করতে চাই শুনে তিনি খুবই সন্দেহজনক চোখে আমাকে দেখতে লাগলেন। তিতলি এ বাড়িতে থাকে আপনাকে কে বলল? তার বাবা বলেছেন। তিনি বলবেন কিভাবে, তিনি তো জেলে। ব্যাখ্যা করতে হলে অনেক সময় লাগবে। আপনি তিতলিকে দয়া করে বলুন হিমু এসেছে। আপনি কোত্থেকে এসছেন? এসব জানার কোনো দরকার নেই, আমার নাম বললেই হবে। কি নাম বললেন? হিমু। হিমালয়। দাঁড়ান, এইখানে দাঁড়ান। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। নেমে এলেন প্রায় সঙ্গে সঙ্গেই। বিরস মুখে বললেন, তিতলি বলেছে দেখা হবে না। আপনি কি আমার নাম বলেছিলেন? বলেছিলাম। গুবলেট পাকাননি তো? একটা বলতে গিয়ে অন্যটা বলেননি তো? বলেছি হিমু দেখা করতে চাই, হিমালয়। আচ্ছা ঠিক আছে। ভদ্রলোক ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। কেন জানি মনে হচ্ছে ভদ্রলোক আবার দরজা খুলে বলবেন, আপনাকে বসতে বলেছে। ইনটিউশন কাজ করল না। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও দরজা খুলল না। ফুপার পুরো বাড়ি অন্ধকার, পড়ছেও আলো নেই। ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না। গেট খুলে অনিশ্চিত ভঙ্গিতে ভেতরে ঢুকলাম। মনে হচ্ছে বাড়ি খাঁ খাঁ করছে, কেউ নেই। বারান্দায় পা দিতেই ফুপা বলল, এসো হিমু, তোমার জন্যই অপেক্ষা করছি। বাড়ি অন্ধকার কেন?
বুঝতে পারছি না, সব বাড়িতে ইলেকট্রিসিটি আছে, শুধু এখানেই নেই। কোনো মানে হয় বলো তো? ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছিলাম, সে বলল কাট আউট চুরি হয়ে গেছে। কাট আউট কোনো বাড়িতে চুরি হয়? চোর কাট আউট দিয়ে কী করবে বলো দেখি? কাট আউট লাগিয়ে দিলেই হয়। এখানে যেসব পাওয়া যায় সেগুলি ফিট করবে না। ব্যাংকক থেকে এনেছিলাম, ড্রাইভারকে পাঠিয়েছি খুঁজে দেখতে কোথাও পাই কিনা। বাড়িতে কেউ নেই? তোমার ফুপু নেই, সামান্য একটু আর্গুমেন্ট হয়েছে, সুটকেস গুটিয়ে সন্ধ্যাবেলা চলে গেল। গেছেন কোথায়? বলে গেছে হোটেলে গিয়ে উঠব, যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। ইট ইজ হাই টাইম দ্যাট সামথিং হ্যাজ টু বি ডান। মনে হয় না এই মহিলার সঙ্গে বাস করতে পারবো। বাদল বাড়িতে নেই? আছে, ঘরে বসে কি যেন করছে, গোদের উপর বিস্ফোরা। আমি ওর সঙ্গে একটু গল্প করে আসি ফুপা, অনেকদিন কথা হয় না। যাও। ও আরেকটা কথা, তোমাকে ডিনারের নিমন্ত্রণ করেছিলাম, সরি অ্যাবাউট দ্যাট, কিছু রান্না হয়নি। কাজের মেয়ে দুজন আছে, ওরা রাঁধতে পারত, তোমার ফুপু ওদের নিষেধ করে দিয়েছে, দুজনকেই ছুটি দেওয়া হয়েছে। এটা কোনো সমস্যা না ফুপা, পাউরুটি আছে তো, ওই খেয়ে নেব। পাউরুটি খেতে হবে না, ড্রাইভারকে বলেছি যা পাই নিয়ে আসতে। বাদলের সঙ্গে কথাবার্তা যা বলার বলে তুমি ছাদে চলে এসো। বাদলের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বলছে। প্রদীপের সামনে সে পদ্মাসন হয়ে বসে আছে, তার পরনে গেরুয়া চাদর। হচ্ছে কি এসব? মনটা স্থির করার চেষ্টা করছি। তুমি বলেছিলে না, মন বিক্ষিপ্ত হলে প্রদীপের দিকে তাকিয়ে মন স্থির করা যায়? বলেছিলাম নাকি? কি আশ্চর্য, না বললে আমি জানবো কোত্থেকে? মন কি খানিকটা স্থিতি হয়েছে? বুঝতে পারছি না হিমুদা। এসো ঘরে এসো, তোর সাধনায় বিঘ্ন হবে না তো? তুমি যে কি বলো। ঘরে ঢুকতে ঢুকতে আমি বললাম, কাট আউট কি তুই চুরি করেছিস? বাদল বিস্মিত হয়ে বলল, কি করে বুঝলে? ও আচ্ছা, তুমি তো বুঝবেই, ঘর পুরোপুরি অন্ধকার না করলে প্রদীপের আলো স্পষ্ট বোঝা যায় না, এই জন্যই কাট আউট খুলে ডয়ারে রেখেছি। ভালো করিনি হিমুদা? বাদল উজ্জ্বল চোখে তাকিয়ে আছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ঠিকই আছে। শুনলাম তুই আমেরিকা যাচ্ছিস। বাদল হাসল। কি পড়বি সেখানে? আমেরিকা গেলে তো পড়বো। যাচ্ছিস না? তুমি পাগল হলে হিমুদা, আমি আমেরিকা যাব কেন? তাহলে যা হচ্ছে না? অফকোর্স না, এমনিতেই অবশ্য কাউকে কিছু বলছি না, সবাই ভাবছে আমি যাচ্ছি, কাজেই আমাকে কেউ ঘাটাচ্ছে না, যা ইচ্ছা করতে পারছি। হিমুদা, আমি এইখানেই থাকব। ফুপা ফুপু মনে কষ্ট পাবেন, আমি চলে গেলে আরও কষ্ট পাবেন। তা ঠিক, তবে নিজের জীবন নিয়েও তো ভাবতে হবে। বড় হয়ে কি করবি? তুমি যা করছো আমি তাই করব, রাস্তায় রাস্তায় ঘুরব। হিমুদা, এখন তুমি আমাকে মন স্থিতি করার কৌশলটা ভালো মতো শিখিয়ে দাও। প্রদীপটা শুধু কাঁপছে, দরজা জানালা বন্ধ করে দেব। পদ্মাসনটা কি ঠিক মতো হয়েছে? সবই ঠিক আছে, দরজা খোলা রাখাই ভালো, এতে শরীর ঠান্ডা থাকবে। ফ্যান বন্ধ করে দে। চাদরটা খুলে খালি গা হব? রেশমি কাপড় গায়ে থাকলে ভালো হয়। তোর মটকা পাঞ্জাবি আছে না, ওই একটা পরে নে। ভাগ্যিস তুমি এসেছিলে হিমুদা, তুমি না এলে কি যে হতো। তুই সাধনা চালিয়ে যা, আমি ফুপার সঙ্গে দেখা করে আসি। না না, তুমি এখন বসো। না না, তুমি এখানে বসো। এখানে বসলে হবে কি করে? তুই তো এখন সাধনা করবি। ও আচ্ছা, তাও তো কথা। আচ্ছা, তুমি যাও। যা ভেবেছিলাম তাই। বড় ফুপা পানের যাবতীয় আয়োজন নিয়ে ছাদে বসেছেন। আইস বক্সে বরফ, ঝালমরিচ মাখানো চীনাবাদাম। তিনি বসে আছেন শীতল পাটিতে। ঠিক বসে নেই, আজ শোয়া হয়ে আছেন। বসো হিমু। তোমার ফুপু চলে যাওয়ায় একদিকে ভালোই হয়েছে। ক্যাট ক্যাট করে কথা শোনাবে না, মুখ গম্ভীর করে থাকবে না। পুরো বোতল শেষ করলেও কারো কিছু বলার নেই। পুরো বোতল শেষ করবেন? না, শরীরে সহ্য হয় না, 5 পেগের বেশি এখন আর পারি না। এর কম হলে ঘুমের অসুবিধা হয়, বেশি হলে বমি বমি ভাব হয়। আপনি কি নিয়মিতই 5 পেগ করে চালাচ্ছেন? কাল একটু বেশি হয়ে গেল, 10 ক্রস করে ফেললাম, তারপর বমি টমি করে কেলেঙ্কারি অবস্থা। তবে কাল ঘুম ভালো হয়েছিল, এক ঘুমে রাত কাবার। এখন বলো হিমু, তুমি কেমন আছো? ভালো। ফুপা গ্লাসে লম্বা চুমুক দিতে দিতে বললেন, নেশাটা ঠিকমতো ধরুক, তারপর হায়ার ফিলোসফি নিয়ে আলোচনা করব। মনের তরল অবস্থায়
হায়ার ফিলোসফি নিয়ে আলাপ করতে ভালো লাগে। আচ্ছা, তুমি কি মৌলানা জালালউদ্দিন রুমির কবিতা পড়েছো? না, আমি এ পড়িনি। শুনেছি উনি মদ্যপান নিয়ে অনেক ভালো ভালো কথা লিখেছেন। ভালো কাজ করলেও লোকে ভালো কথা বলে না। মদ্যপান তো কোনো ভালো কাজ না। এই নিয়েও একটা লোক ভালো কথা বলবে ভাবাই যায় না। পড়ে দেখা দরকার। কি বলো হিমু? আপনি দেখি অতি দ্রুত চালিয়ে যাচ্ছেন ফুপা। প্রথম দিনটা অতি দ্রুত খেতে হয়, তারপর স্লো, স্টেডি হয়ে যেতে হয়। এটাই নিয়ম। আজকে আপনি পাঁচের ভেতরে থাকবেন না সীমা অতিক্রম করবেন? তোমার ফুপু নেই, সুযোগ যখন পাওয়া গেছে। হা হা হা। সীমা অতিক্রম করার আনন্দ আছে হিমু। আনন্দ আছে বলেই সবাই সীমা অতিক্রম করতে চায়। অবশ্যই আমাদের হলি বুকে সীমা অতিক্রম করতে নিষেধ করা হয়েছে। আপনি শুধু শুধু হাসছেন ফুপা। শুধু শুধু হাসছি না, যা ভাবছো তা না। এখনো নেশা হয়নি, আনন্দে হাসছি। তোমার ফুপু বাড়িতে নেই, এই জন্যই আনন্দ বোধ হচ্ছে। আই হেট দিস উইম্যান। সারা জীবন হেট করেছি, মুখে কখনো বলিনি, ভদ্রতা করে বলিনি। আজ তোমাকে বললাম। আমি তাকিয়ে আছি, মনে হচ্ছে অন্ধকারেও ফুপার চোখ চক চক করছে, বিড়ালের চোখের মতো জ্বলছে। হিমু, জি? মাঝে মাঝে ওই মহিলাকে আমার খুন করে ফেলতে ইচ্ছে করে। আমাকে খুশি করার জন্য সে আবার কখনো কখনো আহ্লাদি ধরনের কথা বলে। আমি মনে মনে বলি, চুপ হারামজাদি। কিন্তু বাইরে এমন ভাব দেখায় যেন বড় আনন্দিত। ফুপু কি আপনাকে পছন্দ করেন? কে জানে করে কিনা। হু কেয়ার্স? বুঝলে হেমু, আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি। 23 বছর এমন একজন মহিলার সঙ্গে কাটালাম যাকে আমি সহ্যই করতে পারি না। ফুপা, আর খাবেন না। আপনি ঠিকমতো কথা বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে। কথা জড়ালে কিছু আসে যায় না। কি বলছি তা বুঝতে পারছো তো? বুঝতে পারলেই হলো। একটু সরে বসো, হঠাৎ করে বমি টমি হয়ে যেতে পারে। কি যেন তোমাকে বলছিলাম? কি পরিমাণ ঘৃণা তোমার ফুপুকে করি সেটা ব্যাখ্যা করছিলাম। উদাহরণ দিলে তুমি বুঝবে, উদাহরণ না দিলে বুঝবে না। 4 বছর আগের কথা। অফিসে গেছি, রিনকি কাঁদতে কাঁদতে টেলিফোন করেছে। ডিম ভাজতে গিয়ে নাকি তার মার শাড়িতে আগুন লেগে গেছে, সমস্ত শরীর পুড়ে গেছে। খবরটা শুনে এমন একটা আনন্দ হলো, তোমাকে কি বলবো হিমু। বারবার মনে হতে লাগলো, আপদ গেছে, আপদ গেছে, বাঁচলাম বাঁচলাম। ভাগ্যিস মানুষের মনের কথা কেউ বোঝে না। মনের কথা বুঝতে পারলে বিরাট কেলেঙ্কারি হয়ে যেত। মনের কথা বুঝতে পারে না বলে কেউ কিছু বুঝলো না। আমি এমন একটা ভাব করলাম যে মনের দুঃখে মারা যাচ্ছি। সারা রাত না ঘুমিয়ে তোমার ফুপুর পাশে বসে থাকি। ফুপা, বলো। বালিশে মাথা রেখে শুয়ে পড়লে কেমন হয়? আপনি যেভাবে মাথা দুলাচ্ছেন তাতে মনে হয় মাতাল হয়ে গেছি বলে ভয় পাচ্ছ। মোটেই না। মাতাল হলে ডাবল ভিশন হয়, সব জিনিস দুটা করে দেখা যায়। আমি কিন্তু একটা হিমুই দেখতে পাচ্ছি, অনলি ওয়ান হিমু। বড় আনন্দ লাগছে, সত্যি কথা বলার আনন্দ। আপনি কিন্তু হুপা সত্যি কথা বলছেন না। সত্যি বলছি না, এক বিন্দু না। ফুপুর গা যখন আগুনে পুড়ে গেল তখন আপনি ভয়ঙ্কর মন খারাপ করেছিলেন। তোমার তাই ধারণা? হ্যাঁ, ওটা ছিল অভিনয়। আমি তোমাদের আসাদুজ্জামান নূরের চেয়ে অনেক ভালো অভিনয় জানি। ওই ছাগলা দাড়িকে আমি অভিনয় শেখাতে পারি। আপনি তাহলে জেনে শুনে এমন ভয়ঙ্কর জীবনযাপন কেন করছেন? উপায় নেই বলেই করছি। উপায় যে একেবারে নেই তাই বা বলছেন কেন? উপায়টা কি? এক সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধোবেন, নাস্তা খাবেন, চা খাবেন, এরপর 2 কাপ চা, 2টো সিগারেট, তারপর শীষ দিতে দিতে ঘর থেকে বের হবেন। একটা রিক্সা নেবেন, 5 টাকার রিক্সা যত দূর যেতে চায় তত দূর যাবেন। তারপর রিক্সা থেকে নেমে হাঁটতে শুরু করবেন। হাঁটতেই থাকবেন, হাঁটতেই থাকবেন। মাঝে মাঝে বিশ্রামের জন্য থামতে পারেন, কিন্তু কখনোই পেছনের দিকে তাকাবেন না। কতদিন হাঁটবো? 5 বছর, 10 বছর, 20 বছর, নির্ভর করে কতদিন আপনি বাঁচবেন তার উপর। হিমু, তুমি আসলেই পাগল, খারাপ ধরনের পাগল, এ ডেঞ্জারাস ম্যাডম্যান। ডেঞ্জারাস বলছি এই কারণে, তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে। পছন্দ না হবার কোনো কারণ নেই ফুপা। এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনোটাই স্থির না, সব কিছু প্রচণ্ড গতিময়। ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে, নিউক্লিয়াস ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঘুরছে, ছায়াপথ ছুটে ছুটে যাচ্ছে। শুধু মানুষ হাঁটা বন্ধ করে দিয়েছে।
একসময় কিন্তু মানুষও ঘুরে বেড়াতো যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায়। পাখিদের দেখুন, তারা মহাসমুদ্র উড়ে পার হয়, শীতের দেশ থেকে আসে গরমের দেশে, আবার উড়ে যায় শীতের দেশে, সারাক্ষণই উড়ছে। সমুদ্রের মাছের ঝাঁকও তাই করে। মানুষেরও তাই করা উচিত। তাই করলে আজকের সভ্যতা, আজকের জ্ঞান বিজ্ঞানের কি হতো? এইসবের প্রয়োজন নেই ফুপা। প্রয়োজন নেই? না। ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি। তুমি পাগল হিমু, পাগল, বদ্ধ উন্মাদ। আমরা সবাই পাগল ফুপা। পৃথিবীটাই একটা ম্যাড হাউস। আমি আজ উঠি, মাথা ধরেছে, ঘরে গিয়ে শুয়ে থাকবো। এক্ষুনি খাবার নিয়ে আসবে। আসুক, আমার খেতে ইচ্ছে করছে না। মাথা ধরলে আমি কিছু মুখে দিতে পারি না। ঘরে ফিরলাম অনেক রাতে। বায়েজিদ সাহেব আমার ঘরের সামনে মোড়ায় একা একা বসে আছেন। আমি বললাম, এত রাত পর্যন্ত জেগে আছেন, কি ব্যাপার বায়েজিদ সাহেব? বায়েজিদ সাহেব নরম গলায় বললেন, একটা ভালো খবর ছিল। এত আনন্দ হচ্ছে, আপনাকে খবরটা না দিয়ে ঘুমোতে পারছি না। মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? জি, আপনি যেমন বলেছিলেন ঠিক সেরকম ছেলে। চাকরি করে, দেশ থেকে দেশে ঘুরে বেড়ায়। খুব ভালো খবর বায়েজিদ সাহেব। আপনার জন্যই হয়েছে। ছেলের একটা ছবি আছে আমার কাছে, ছবিটা কি একটু দেখবেন? অন্য একদিন দেখব, আজ প্রচণ্ড মাথা ধরেছে। অবশ্যই ছবি দেখার দরকার নেই। আমি জানি ছেলে সুন্দর। সুন্দর না? রাজপুতের মতো ছেলে। সব আপনার জন্যই হয়েছে, সব আপনার জন্যে। আমি জানতাম হবে। যেদিন আপনাকে বলেছি সেদিনই আমি জানি। মেয়েকে চিঠিও লিখলাম। বায়েজিদ সাহেব চোখ মুছছেন। দুঃখে মানুষ কাঁদে, আবার আনন্দেও কাঁদে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি, আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না? প্রচণ্ড মাথা ধরেছে, কিন্তু কিছু ভাবতে পারছি না। বায়েজিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, আপনি শুয়ে থাকুন, আমি একটু হাওয়া করি। আপনাকে কিছু করতে হবে না, দয়া করে আমাকে একা থাকতে দিন প্লিজ। ঘরে কি ঘুমের ওষুধ আছে? এক গাদা হিপনল খেয়ে শুয়ে থাকবো? মাথার যন্ত্রণার মুখোমুখি হতে চাচ্ছি না। মাথার যন্ত্রণায় খুব কষ্ট পেলাম। সেই যন্ত্রণা দীর্ঘদিন আমাকে আচ্ছন্ন করে রাখল। দিন এবং রাত্রির ব্যবধান মুছে গেল। মনে হতো সব সময় দিন, সব সময় রাত। মেজ থেকে তারা আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিল। হাসপাতালের ওয়ার্ডটি বিশাল। রোগীরা শুয়ে আছে, আমিও তাদের সঙ্গে শুয়ে আছি। স্থান কাল সম্পর্কেও বিভ্রমের মতো হলো। এই মনে হয় হাসপাতাল, এই মনে হয় হাসপাতাল নয়, স্টিমারের খোলা ডেক। সিটি বাজিয়ে স্টিমার চলছে, আমরা খুব দুলছি। ক্রমাগতই লোকজন আসছে আমাকে দেখতে। এগুলি মনে হয় বিভ্রম, মস্তিষ্ক কল্পনা করে নিচ্ছে। বড় মামাকে একদিন দেখলাম, তিনি আমার সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, বিড়বিড় করে বলছেন, এ কি সমস্যা বাঁধালি বলতো? এই দৃশ্য অবশ্যই বিভ্রম। বড় মামা মারা গেছেন অনেক দিন আগে। এক গভীর রাতে রূপাকে দেখলাম। সে রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলছে, কত কষ্ট করে তোমার ঠিকানা বের করেছি, তা কি তুমি জানো? আমি তোমাকে হাসপাতালে রাখবো না, বাড়িতে নিয়ে যাব। তোমার বাবা মা, তারা কি বলবেন? যা বলার বলুক। একদিন সেতু এলো 1,000 টাকা নিয়ে। তার মুখ শুকনো, সে লজ্জিত ও বিব্রত। মাথা নিচু করে অনেকক্ষণ বসে রইল। তারপর বলল, আপনার টাকাটা নিয়ে এসেছি। এটা কি বালিশের নিচে রাখবো? রাখো। আমি যদি খানিকক্ষণ আপনার বিছানার কাছে বসি, তাহলে কি আপনি রাগ করবেন? না। এইসব দৃশ্যের সবই কল্পনা, বোঝার কোনো উপায় নেই। একসময় তিতলি এসে উপস্থিত। তার পরনে আকাশি রঙের শাড়ি, হাত ভর্তি সবুজ চুড়ি। সে হাতে চুড়ির টুনটুন শব্দ করতে করতে বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? পারছি। আপনি তিতলি। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। তাই তো দেখছি, কি রোগা হয়ে গেছেন। কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে, সম্ভবত মারা যাচ্ছি। প্রায়ই প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়, ইদানিং এর সঙ্গে জ্বরও হচ্ছে। কে দেখছে আপনাকে? সবাই দেখছে। মেসের একজন ঝি, সে তার দেশ থেকে মাথায় মাখার একটা তেল এনে দিয়েছে। ওইটা মাথায় মাখি। মাথায় মাখলে খুব আরাম হয়।
আপনার আত্মীয়স্বজনরা আপনাকে দেখছেন না? দেখছে, সবাই দেখছে। মৃত আত্মীয়স্বজনরাও নিয়মিত খোঁজ নিচ্ছেন। আমার বড় মামা তো প্রায় রাতে আমার সঙ্গে ঘুমান। ছোট বিছানা, দুজনের চাপাচাপি হয়। উপায় কি? শুধু বাদল আসছে না। অসুখের সময় ও পাশে থাকলে বড় ভালো লাগতো। ও কোথায়? ও আমেরিকা গিয়েছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমি যদি বিছানায় আপনার পাশে কিছুক্ষণের জন্য বসি, আপনি কি রাগ করবেন? না, রাগ করব না। আমার বাবারও মাথা ধরার রোগ আছে। মাথা যন্ত্রণায় উনি যখন ছটফট করতেন, আমি হাত বুলিয়ে দিতাম। বাবার ধারণা, আমি হাত বুলালেই বাবার মাথা ধরা সেরে যেত। আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব? না। আপনি কি আমার বাবার খবর জানেন? না। স্পেশাল ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। আপনার বাবা কি আপিল করেছেন? আপিল করেছেন। আপনি যে খুব শান্ত ভঙ্গিতে ব্যাপারটা গ্রহণ করেছেন, তা দেখে আমার ভালো লাগছে। আমার বাবা আমাকে শান্ত থাকতে বলেছেন। আমি শান্ত হয়ে আছি। ভালো, খুব ভালো। আমার ধারণা আমার বাবা একজন শ্রেষ্ঠ মানুষ। আপনার ধারণা ঠিক আছে। পৃথিবীতে অশ্রেষ্ঠ মানুষ বলে কিছু নেই। সব মানুষই শ্রেষ্ঠ। বাবা আপনার সঙ্গে দেখা করতে চান। আপনি কি যাবেন? আপনার শরীর এত খারাপ, আমার বলতে লজ্জা লাগছে। আমি যাব, অবশ্যই যাব। স্বপ্ন দৃশ্যগুলিতেও কিছু কি সত্যি থাকে? কারণ পুরোপুরি সুস্থ হওয়ার পর শুনলাম আসলেই স্পেশাল ট্রাইব্যুনালে মোবারক হোসেন সাহেবের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আপিল করেছেন, তাতে লাভ হয়নি। মার্সি পিটিশন করেছেন, তার ফলাফল এখনও জানা যাচ্ছে না। একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম। মোবারক হোসেন সাহেব খুশি খুশি গলায় বললেন, হিমু কেমন আছো? ভালো। শুনেছ নিশ্চয়, ওরা আমাকে ঝুলিয়ে দিচ্ছে। শুনেছি। দিনক্ষণ এখনো ঠিক করেনি, কিংবা কে জানে হয়তো ঠিক করেছে। আমাকে কিছু বলছে না। ও ভালো কথা। পরে আবার জিজ্ঞেস করতে ভুলে যাব, তোমার বন্ধুর চাকরিটা কি হয়েছে? জানি না, আমি খোঁজ নেইনি। কিছুই জানো না? জি না। তুমি শুনলে অবাক হবে, আমি তোমার ওই বন্ধুকে একদিন স্বপ্নে দেখলাম। সে আমাকে বলছে, স্যার একটু দয়া করবেন, আমাদের একটা বাচ্চা হবে। তোমার বন্ধুর সঙ্গে খুব সুন্দর একটি মেয়ে। মেয়েটা স্বামীর কথায় খুব লজ্জা পাচ্ছে। আমি তোমার ওই বন্ধুকে কোনোদিন দেখিনি, কিন্তু স্বপ্নে সঙ্গে সঙ্গে চিনে ফেললাম। মোবারক হোসেন সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, আপনি কেমন আছেন? মোবারক হোসেন সাহেব কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারি না। হিমু। জি। আমার মাথাটা বোধহয় এলোমেলো হয়ে যাচ্ছে। আমাকে যে সেলে রাখা হয়েছে সেখান থেকে 100 গজ দূরে জেলখানার ফাঁকা মাঠ। মাঝে মাঝে কয়েদিরা সেই মাঠে ফুটবল খেলে। এক রাতে কি হয়েছে জানো? হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালার শিক ধরে মাঠটার দিকে তাকালাম। দেখে কি জানো? মাঠটার মাঝখানে একটা গাছ। বেশ বড় একটা গাছ। চারিদিকে ধু ধু করছে। আর কিছুই নেই। গাছ কোত্থেকে এলো বলো তো? তিনি আমার জবাবের জন্য অপেক্ষা করলেন না। কিছুক্ষণ চুপচাপ থেকে নিচু গলায় বললেন, তোমাকে কয়েকটা জরুরি কথা বলার জন্য ডেকেছিলাম। জরুরি কথাগুলি একটাও এখন মনে পড়ছে না। জহির সম্পর্কে কি যেন বলতে চাচ্ছিলাম, মনে করতে পারছি না। জহির তোমার ভালো বন্ধু ছিল, তাই না হিমু? জি। সে ছেলে কেমন ছিল বলো তো? সে অসাধারণ একটি ছেলে। মোবারক হোসেন সাহেব হাসতে হাসতে বললেন, অতি খারাপ মানুষ হয়েও অসাধারণ একটি ছেলের জন্ম দিয়েছি। এই তো কম কথা না, কি বলো? তা তো ঠিকই। তুমি এখন চলে যাও হিমু, বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না। আমি উঠে দাঁড়ালাম। মোবারক হোসেন সাহেব বললেন, তোমার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে হিমু, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে, রোদে বেশি ঘোরাঘুরি করবে না। জি আচ্ছা। আমি জেল কর্তৃপক্ষকে বলে রেখেছি ফাঁসির দিন তারিখ হলে তোমাকে যেন জানানো হয়, যেন তোমাকে এই দৃশ্যটা দেখার অনুমতি দেয়া হয়। তুমি একবার বলেছিলে তোমার খুব শখ এই দৃশ্য দেখা। এরা আমার এই অনুরোধ হয়তো রাখবে। আমি চুপ করে রইলাম। তিনি নিচু গলায় বললেন, তোমার জন্য সামান্য কিছু হলেও করতে পারছি, এই জন্য একটু ভালো লাগছে। তুমি কি চলে যাওয়ার আগে কিছু বলবে? সান্ত্বনার কোনো বাণী? আমি নিচু গলায় বললাম, ডাস্ট উই উইল বি। কি বললে? কিছু বলিনি চাচা। আচ্ছা যাও, তোমাকে অনুমতি দিলে চলে এসো, কেমন? আচ্ছা হিমু, আজ কি পূর্ণিমা? তুমি তো আবার চন্দ্র সূর্যের হিসাব খুব ভালো রাখো।
আজ পূর্ণিমা না। শুনেছি এরা ফাঁসি দিনের বেলায় দেয়, ভোরবেলা। কদিন ধরে মনে হচ্ছে ওদের বলি, আমার বেলায় নিয়মের ব্যতিক্রম করে যদি রাতে করে তাহলে কেমন হয়, ভরা পূর্ণিমার রাতে। তাহলে কি ব্যাপারটা আর একটু ইন্টারেস্টিং হবে না? চাচা যাই। আচ্ছা যাও, আমার কথাবার্তায় কিছু মনে করো না। আজকাল কি বলি না বলি তার হিসাব রাখতে পারি না। জেল কর্তৃপক্ষের চিঠি পেয়েছি। বিশেষ বিবেচনায় তারা মোবারক হোসেন সাহেবের শেষ ইচ্ছা পূর্ণ করেছেন। আমাকে আগামীকাল ভোর 4টায় যেতে বলা হয়েছে। ডিআইজি প্রিজন আমাকে একটি পাস দিয়েছেন। এটা দেখালেই জেলখানায় আমাকে ঢুকতে দেবে। আমি কি যাব দেখতে? অবশ্যই যাব। আমাকে যেতেই হবে। এই নিমন্ত্রণের ব্যবস্থা প্রকৃতি নিজের হাতে করেছে। একে অগ্রাহ্য করার পথ কোথায়? কেন জানি মনে হচ্ছে আজ রাতে আমার গাঢ় ঘুম হবে। ঘুমানো মাত্রই ওই স্বপ্নটা দেখব। দরজার ওপাশ থেকে কেউ আমাকে ফিস ফিস করে ডাকবে, হিমু, এই হিমু। ওই স্বপ্ন আমার দেখতে ইচ্ছে করছে না। আমি আজ সারা রাত জেগে থাকব, হাঁটবো পথে পথে। কদিন ধরেই রাত 10টার দিকে লোডশেডিং হচ্ছে। কয়েক ঘন্টার জন্য এত বড় শহর ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে। আজও লোডশেডিং, কিন্তু আকাশ ভেঙে নেমেছে জ্যোৎস্না। সমস্ত শহর যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জ্যোৎস্না দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। শেষ হলো জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দরজার ওপাশে উপন্যাস। উপন্যাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এরকম উপন্যাস নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।